নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী এবং খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা। আজ বিকেলেই সব আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। 26-এর চ্যালেঞ্জে নতুন মুখে বাড়তি গুরুত্বের সম্ভাবনা। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। মূলত কি চমক থাকতে পারে তৃণমূলের প্রার্থী তালিকায়? আবির, দেখো, একাধিক বিধানসভা আসন রয়েছে, সেই বিধানসভা আসনের একাধিক বিশিষ্ট মুখ রয়েছে। সেই বিশিষ্ট মুখেদেরকে এবারে প্রার্থী করে আনতে পারে হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণের মধ্যে এরকম দুটো বিশিষ্ট মুখকে তৃণমূল কংগ্রেস তাদের দলে যোগদানও করতে চলেছে। বহু আসনের ক্ষেত্রে, এমনকি যেটা শোনা যাচ্ছে, বহু আসনে যেখানে মন্ত্রী তিনি রয়েছেন তাকে অন্যত্র আসনে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাও জানতে পারা যাচ্ছে। দ্বিতীয়ত, সংগঠনেরও দীর্ঘদিন ধরে কাজ করা, সাংগঠনিক ক্ষেত্রে বিভিন্ন সময় ধরে নজর রাখা এমন ব্যক্তিকে আবার প্রার্থী তালিকায় তুলে নিয়ে আসা হচ্ছে। এবং গতবারের মতো 11 যে মহিলা মুখের যে আধিক্য, তাও এই প্রার্থী তালিকাতে রয়েছে। তৃণমূল কংগ্রেস পূর্বেই জানিয়েছিল যে পারফরমেন্সের ভিত্তিতে টিকিট দেওয়া হবে। এবারও বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে পারফরমেন্সকে মান্যতা দেওয়া হচ্ছে। এবং একটি বিষয় নজর কাড়ার মতো, যেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা বিধায়ক রয়েছেন তাদের মধ্যে প্রায় একাধিক বিধায়ক রয়েছেন যাদের যে পারফরমেন্সের রিপোর্ট গত কয়েক মাস ধরে কার্যত তৃণমূল কংগ্রেস নিয়েছে তার তুল্যমূল্য বিচার করেছেন। এদের মধ্যে থেকে বাছাই করে দেখা হয়েছে। এছাড়া নতুন মুখ যাদেরকে নিয়ে আসা হচ্ছে, সেই নতুন মুখেদের মধ্যে সমাজে তাদের যথেষ্ট পরিচয়, তার জনসংযোগ করার মতো স্বাভাবিক দক্ষতা এমনি রয়েছে এবং মানুষ তাদের সম্পর্কে অনেক আগে থেকে তাদেরকে দেখতে অভ্যস্ত। এরকম নতুন প্রার্থীদেরকে নিয়ে এসে বা নতুন মুখ নিয়ে এসে চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর যে খুব শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে এবং সেই সংক্রান্ত চূড়ান্ত যে প্রস্তুতি ইতিমধ্যে তা দলের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এখন অফিসিয়ালি ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা। তৃণমূলের বক্তব্য, তারা যাদেরকেই প্রার্থী করে নিয়ে যাবে বা যাদেরকে তারা টিকিট দিতে চলেছে তাদের সমাজের সর্বস্তরের মানুষের কাছে পরিচয় রয়েছে, এরকম মুক্তি তারা বিধান। আবির, শোনা যাচ্ছে? তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা, আজ বিকেলেই সব আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা। 26-এর চ্যালেঞ্জে নতুন মুখে বাড়তি গুরুত্বের সম্ভাবনা রয়েছে। তালিকায় একাধিক নতুন মুখ থাকতে পারে বলেও জল্পনা। ভোট ঘোষণা হয় রবিবার এবং সোমবারে বিজেপির 144 কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে, যেখানে ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর দিলীপ ঘোষ ফিরে পেলেন তার পুরনো আসন খড়গপুর সদর। 11টি জেতা আসনে নতুন মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর, এবার সেখানেই শুভেন্দু অধিকারীকে দাঁড় করালো বিজেপি। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ममता बनर्जी इस बार भी हारेगी। पिछले बार नंदीग्राम मेरा पास हारी थी, इस बार भी हारना तय है। भवानीपुर भी हारना है। একজন প্রার্থী দুই কেন্দ্রে ভোটে লড়ছেন, এমন ঘটনা এ রাজ্যে একবারই ঘটেছে। 1952 সালে বিধানচন্দ্র রায়কে বউবাজার এবং মহিষাদল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তিনি রাজি হননি। 1962 সালে তিনি বউবাজার এবং বাঁকুড়ার শালতোড়া থেকে প্রার্থী হন। এবার শুভেন্দুও দুই কেন্দ্রে প্রার্থী, কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য তিনি দলের কাছে আবেদন করেছিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, নন্দীগ্রাম গোহারা হারবেন। তাই সস্তা প্রচারে ভোটের কদিন ভেসে থাকার জন্য ভবানীপুরে দাঁড়াচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই পুরনোদের গুরুত্ব দেওয়ার বার্তা দেন। আবার ময়দানে নিয়ে আসেন দিলীপ ঘোষকে, যার হাত ধরে 19-এ বিজেপি 2 থেকে 18 হয়েছিল, আর 21-এ 3 থেকে 77। 24-এর লোকসভা ভোটে মেদিনীপুর থেকে লড়তে চেয়েছিলেন দিলীপ, কিন্তু দল তাকে দাঁড় করায় বর্ধমান দুর্গাপুরে। কিন্তু এবার দিলীপ ফিরলেন নিজের আসনে। 2016 সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকে এবার ফের লড়বেন দিলীপ ঘোষ। 21-এ এই খড়গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, এবার সেখানে দিলীপ ঘোষ। দিলীপ ফর্মে ফিরেছেন, তাকেও ফেরানো হলো তার পুরনো আসনে। তো জেতার জন্যই লড়বো, পছন্দের আসন। আমরা টার্গেট রেখেছি খড়গপুরের ঐতিহাসিক 1 লক্ষ ভোট বিজেপিকে পেতে হবে। বিজেপির লড়াই বিজেপির সঙ্গে, টার্গেটটাকে বাড়িয়ে মার্জিনটাকে বাড়াবো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
জন্ম উত্তর 24 পরগনার নৈহাটিতে। সেই নৈহাটি থেকে বিজেপি প্রার্থী করেছে সুমিত্র চট্টোপাধ্যায়কে, যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি। সম্প্রতি সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী যেভাবে সম্বোধন করেন তাতে বিতর্ক তৈরি হয়। আসরে নামে তৃণমূল, এবার বঙ্কিমচন্দ্রের নাতিকে প্রার্থী করল পদ্ম শিবির। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। 144 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই 144 আসনের মধ্যে প্রথম দফায় ভোট 100 আসনে, দ্বিতীয় দফায় 44 আসনে। এই 144 আসনের মধ্যে 2021 সালে 51টি আসন জিতেছিল বিজেপি। এর মধ্যে 40 আসনে প্রার্থী বদল করা হয়নি। 11টি জেতা আসনে এবার নতুন মুখ, যেমন বালুরঘাটে অশোক লাহিড়ীকে প্রার্থী করা হয়নি, খড়গপুর সদরে করা হয়নি হিরণ চট্টোপাধ্যায়কে। ঠিকই আছে, পার্টি গতবারে যতটা এগিয়েছিল তার থেকে সামনে যেতে চায়, সেজন্য পুরনো যারা জিতে এসেছেন জনসমর্থনে তাদেরকে রেখেইছে। দু একজন এমএলএ চেঞ্জ হয়েছে আমি দেখলাম, কিছু পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, নিশ্চয়ই ভালোর জন্যই করা হচ্ছে। দিনহাটা থেকে টিকিট পাননি নিশীথ প্রামাণিক, শীতলকুচি থেকে পাননি সুকুমার রায়, আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল এবং হলদিয়া থেকে তাপসী মণ্ডল। এই দুজনই 2021 সালে বিজেপির টিকিটে জেতেন, তারপর তৃণমূলে যোগ দেন। তাই হলদিয়া ও আলিপুরদুয়ারে এবার বিজেপির নতুন প্রার্থী। নিউজ 18 বাংলা। 2021-এর পর 2026, এবারও বামেদের বাজি তরুণ মুখ। ভোট ঘোষণার পর দিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। ভোটের লড়াইয়ে কম বয়সীদের উপরই ভরসা করা হয়েছে। তবে যাদবপুরে প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রবিবার বঙ্গে বিধানসভা ভোট ঘোষণা। পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। 192 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তরুণ মুখের ভিড়। মীনাক্ষী গতবার লড়েছিলেন নন্দীগ্রাম থেকে, এবার উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। নির্বাচন আমাদের কাছে একটি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটির সাথে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। দমদমে বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস, দমদম উত্তরে দীপশিতা ধর। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, বিরাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সেটা বালি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, কঠিন লড়াই, কিন্তু সেই কঠিন লড়াইও আমরা আমাদের রাজনীতির কথা বলবো, আমাদের আদর্শের কথা বলবো। রাজারহাট নিউ টাউনে বাম প্রার্থী সপ্তর্ষি দেব, মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়, বড়নগরে সায়নদীপ মিত্র, নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়। পানিহাটিতে কলতান দাশগুপ্ত। বামপন্থী রাজনীতি অতীতেও এইভাবেই ইয়ং লোকেদেরকে সামনে নিয়ে এসে যারা সিনিয়র ছিলেন তারা তাদেরকে রাস্তার লড়াই চিনিয়েছেন। আমরাও এখন সেই কাজ করছি। বিধানসভার ভেতরে বাজেট অধিবেশনে যদি ধর্ম, জাত ইত্যাদি নিয়ে চর্চা হয়, তাহলে মানুষের কাজ কোথায়, কৃষকের ফসলের দাম কোথায়, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, এইসব নিয়ে আলোচনা কখন হবে? এই আলোচনাটা হওয়ার জন্য বামপন্থীদের বিধানসভার ভেতরে যেতে হবে, সেই চ্যালেঞ্জটাই আমরা গ্রহণ করেছি। এদিন প্রথম দফায় 192 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সিপিআইএম এর 116 জন। যাদবপুর আসন থেকে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুর্নীতির পক্ষে থাকবো না দুর্নীতির বিরুদ্ধে। বাংলার যা ঐতিহ্য তাতে আমি বিশ্বাস করি মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকবে। গোটা রাজ্যের জন্য যা ইস্যু, গোটা দেশের জন্য যা ইস্যু, সেই ইস্যুটাও এই কেন্দ্রের ক্ষেত্রে প্রয়োজন। 1998 থেকে 2003 সাল পর্যন্ত ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2005 থেকে 2010 পর্যন্ত কলকাতার মেয়র। 2020 সালে সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ হন। আইনজীবী হিসেবে নানা গুরুত্বপূর্ণ মামলা লড়েন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের ভোটের ময়দানে, এবার যাদবপুরে সিপিআইএম প্রার্থী। নিউজ 18 বাংলা।
নাম ঘোষণার পরেই প্রার্থীরা তারা বেরিয়ে পড়েছেন, তারা জনসংযোগ করছেন। বরানগরের দিকে নজর রাখবো। বিজেপির প্রচারে সজল ঘোষকেই প্রার্থী করেছে। উপনির্বাচনেও সজল ঘোষকে বরানগর থেকে প্রার্থী করা হয়েছিল, সেখানে পরাজিত হন সজল ঘোষ। এবং এবার নাম ঘোষণার পরে 2026-এর বিধানসভা ভোটে নাম ঘোষণার পরেই প্রচারে জনসংযোগে সজল ঘোষ। आशीर्वाद का हाथ निकालिए, मदद चाहिए आप लोगों से। अगर अच्छा नहीं लगता तो 5-7 बात बदल देना, लेकिन एक मौका तो जरूर देना, सबको तो मिला है। বরানগরের পাশাপাশি বাঁকুড়া সোনামুখীতে পদ্ম প্রচার। গতকাল প্রার্থী ঘোষণার পরেই জোর কদমে প্রচার। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন দিবাকর ঘরামি এবং দেওয়াল লিখলেনও তিনি। সঙ্গে কর্মী সমর্থকরা, যে ছবি আপনারা দেখছেন বাঁকুড়া সোনামুখীতে পদ্ম প্রচার। আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী ঘোষণা হয়েছে। তাই গতকাল আমার নাম পার্টি ঘোষণা করেছে, পার্টি আমার উপরে আস্থা রেখেছেন, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছেন। তাই আজকে সকালে আমার পাড়ার মন্দিরে একটি শ্যামা মায়ের মন্দির এবং ভোলানাথের মন্দিরে পুজো দিয়ে আমরা প্রচার শুরু করেছি এবং তার সঙ্গে সঙ্গে আজকে এসেছি এখানে দেয়াল লিখনের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলাম। বালুরঘাটেও পদ্ম প্রচার। ভোটের টিকিট মিলতেই প্রচারে বিজেপি প্রার্থী, সস্ত্রীক পুজো দিয়ে প্রচারে পদ্ম প্রার্থী বিদ্যুৎ রায়। রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম, এই অপশাসন থেকে মুক্ত করবার জন্য পুজো দিলাম। আজকে কি পুজোর মাধ্যমে কি প্রচার অভিযান শুরু করে দিলেন? হ্যাঁ, শুরু করে দিলাম। কতটা দাদা আশাবাদী আপনি এবার বলুন? পুরোটাই আশাবাদী। আমি তো ভূমিপুত্র, নিশ্চয়ই সঙ্গে থাকবো, সবসময় পাশে পাবো, মানে আমাকে পাবে সবাই। দফা কম, বাহিনী বেশি। পশ্চিমবঙ্গে 2 দফার ভোটে এবার কম করে 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। বুথ পিছু 4 জন করে জওয়ান মোতায়েনের ভাবনা কমিশনের। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে, 250-র বেশি আসন পেয়ে জিতবো। এ তো পরাজিতের আর্তনাদ। বাঙালি তৃণমূলের সঙ্গে আর নেই, বাঙালি জিতবে, বিজেপি জিতবে। 21-এ 8 দফায়, 26-এ 2 দফা। বাংলায় এবার 2 দফায় ভোট। দফা কমিয়ে বাহিনী বাড়ানোর জোর দিয়েছে নির্বাচন কমিশন। 2 দফা ভোটে অন্তত 2000 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ বাংলার ভোটে এবার প্রায় 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। প্রথম এবং দ্বিতীয় 2 দফাতেই 2000 কোম্পানি করে বাহিনী থাকবে। কমিশন চায় প্রতি বুথে 4 জন জওয়ান মোতায়েন করতে। ডিএম আর এসপি রেসপন্সিবিলিটি থাকবে ওনার এরিয়ার মধ্যে কোনো সিএপিএফ যে আছে কম্প্রোমাইজ হবে না। বর্ডার প্রোটেকশন করছে, অন্য প্রোটেকশন করছেন, আপনার বুথের মধ্যে যদি কোনো গন্ডগোল হবে রেসপন্সিবিলিটি ওনার ফিক্স হবে। স্টেট হবে সো মোটো অ্যাকশন হবে, আর ভেরি স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন। 2200-2300 কোম্পানি যে আছে এটা লাগবে পার ফেজ। সাধারণত ভোট ঘোষণার পরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসে। এবার ভোট ঘোষণার আগে 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে আসে। আগেরবার দফায় ছিল বেশি, বাহিনী তুলনায় কম। 2021 সালের বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়, বাহিনী প্রায় 1000 কোম্পানি। 2024-এর লোকসভা ভোট হয় 7 দফায়, সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল 920 কোম্পানি। এবার 2 দফায় ভোট, কেন্দ্রীয় বাহিনী 2000 কোম্পানি। আধা সেনা এগুলো যদি বিএসএফ এর ওখানে পাহারা দিত তাহলে তো অনুপ্রবেশটা হতো না। ওরে হাল্লার রাজার সেনা, তোরা করবি কি তা বল। কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দখলদারি, গন্ডগোল, বললাম তো ব্যাকডোর পলিটিক্স। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে, 250-র বেশি আসন পেয়ে জিতবো। এ তো পরাজিতের আর্তনাদ। ভোট হবার আগেই তৃণমূল বুঝে গেছে যে বাঙালি তৃণমূলের সঙ্গে আর নেই, বাঙালি জিতবে, বিজেপি জিতবে। প্রথম বাঙালি জনতার সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। এবারে নজিরবিহীনভাবে রাজ্যে 2000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে শান্তিপূর্ণ উপায়ে এ রাজ্যে বিধানসভা ভোট পরিচালনা করা যায়।
ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার বউবাজারের ছবি দেখাচ্ছি আপনাদের। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বউবাজারে আধা সেনার রুট মার্চ। যে ছবি আপনারা দেখছেন, বউবাজারের ছবি আপনাদের দেখাচ্ছি। আধা সেনা রুট মার্চ। ভোটের দিন ঘোষণা হতেই আরো সতর্ক বাহিনী। বউবাজার থানা এলাকায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। সেন্ট্রাল অ্যাভিনিউ সহ অলিতে গলিতে রুট মার্চ। ভোটের আগেই এরিয়া ডমিনেশনে আধা সেনা।